দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। ঐক্যের সাথে দেশ গড়ার জায়গা আমাদের এখনো ব্যর্থতা আছে বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা বিদেশি বন্ধু চাই, প্রভু চাই না বলেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। নতুন খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই তালিকা অনুযায়ী 12,83,512 জন ভোটার বাড়ানো হয়েছে। 6 সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার মেয়াদ 15 জানুয়ারির মধ্যে সেটি দেওয়ার একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এইসব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে আজকে আমাদের শিরোনাম ঠিক করেছি নতুন বছর ও রাজনীতি। এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে স্টুডিওতে সরাসরি দুজন অতিথি আছেন। আমি একটু শুরুতে তাদেরকে পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন আজিজুল বারী হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক বিএনপি, এবং আমার সঙ্গে আছেন সাইদুর রহমান, রাজনীতি ও নির্বাচন কমিশন বিষয়ক সম্পাদক, দৈনিক ইত্তেফাক। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে জনাব আজিজুল বারী হেলাল আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা লক্ষ্য করেছি যে 2025 সালটা গণহত্যাকারীদের বিচারের বছর হবে এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা সহ অনেকেই করেছেন। 2024 সালের একটি ঐতিহাসিক বছর কিন্তু বাংলাদেশ পার করেছে। সেক্ষেত্রে আসলে নতুন বছরটায় রাজনীতিতে কি কি ধরনের বড় পরিবর্তনের আভাস দেখছেন? ধন্যবাদ। 2025 সাল নতুন বছর। এই নতুন বছরে আমরা মনে করি যে একটি নির্বাচিত নতুন সরকার দেশ পরিচালনা করবে, কারণ দীর্ঘদিন অনির্বাচিত সরকার দেশ পরিচালনা করলে দেশ কিভাবে রসাতলে যায় তার বড় প্রমাণ আমরা এই গত 17 বছর দেখেছি। এবং আর একটা কথা বলছেন যে 2025 সাল হবে এই পরাজিত ফ্যাসিবাদ বা বিতাড়িত ফ্যাসিবাদের বিচারের বছর। 2024 সালের 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে সেই 5ই আগস্টের পর থেকেই এখনো বিচারের প্রক্রিয়া চলছে, এবং এই বিচার 25 সাল নাগাদ শেষ হবে না আরও পরে শেষ হবে না তার আগে শেষ হবে, এত ফোরকাস্টিং করা, এইটার মধ্যে আমি কোনো একজন রাজনৈতিকবিদ হিসেবে এর মধ্যে আরও অনেক কিছু আমরা খুঁজতে চাই। যে আমরা জানি যে এখন বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল, গণ অভ্যুত্থানের যেই প্রত্যাশা সেই প্রত্যাশা এখনো অব্যাহত রয়েছে যে একটি নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে এবং একটি গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করবে। সেই নির্বাচন এবং গণতন্ত্রকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করবার জন্য একবার বলছে যে সংস্কার ছাড়া নির্বাচন হবে না, একবার বলছে যে এই বিচার ছাড়া নির্বাচন হবে না। যদিও বর্তমান আইন উপদেষ্টা বলছেন বিচারের বছর, তিনি হয়তো রূপকথ মানে উনি বলছে যে বিচারটা করা হবে, বিচারকে এনশিওর করার কথা বলছে। তারপরে আজকে সকালবেলা কালকে রাত্রিবেলা দেখলাম যে ছাত্র সংসদ নির্বাচন আগে হতে হবে। এর আগে শুনেছিলাম যে আপনার স্থানীয় সরকার পরিষদ নির্বাচন আগে হবে। এই জন্য বলছি 25 সালটা অবশ্যই সুখের বছর হবে এবং রাজনৈতিক ঐক্যের যে হাকার চলছে এখন, রাজনৈতিক ঐক্যরা যেখানে গুরুত্বপূর্ণ, সেই রাজনৈতিক ঐক্য কিন্তু বিএনপি 2012 সাল থেকে আপনার রাজনৈতিক ঐক্যের কথা বলছে এবং এখনও বলছে যে আমরা যদি যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম তারা যদি সবাই ঐক্যবদ্ধভাবে এই একটি কমন যে এজেন্ডা, কমন যে গোল, যে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের পরিবর্তে এইখানে আমাদের একটা ন্যাশনাল কনসেনসাস তৈরির কথা আমরা বলেছি। কিন্তু ওই যে আমি বললাম যে ঐক্যের জন্য হাহাকার চলছে, কারণ কি? কারণ আপনি এর ভিতরে অনেক কিছু প্রবেশ করছেন কুমতলব নিয়ে। দেখেন যে আমাদের এই 25 সালটা আমি মনে করি যে আমাদের একটা ঐক্যবদ্ধ প্রয়াস থাকবে, কিন্তু আমি দেখলাম যে 5ই আগস্টের গণ অভ্যুত্থানকে এককভাবে একতরফাভাবে ক্রেডিট ক্লেম করা একটা সিনড্রোম দেখা যাচ্ছে। যে এই গণ অভ্যুত্থানের অগ্রণী সৈনিক কারা, পায়োনিয়ার কারা, ভ্যানগার্ড কারা, মাস্টার মাইন্ড কারা, এটা কি জুলাই গণ অভ্যুত্থান না 24 আগস্টের গণ অভ্যুত্থান, এটা কি 34 দিনের আন্দোলন নাকি এর পেছনে 17 বছরের একটা বিরাট সংগ্রামী ইতিহাস, এই সব কিছুকে গোলমেলে করে আমার কাছে মনে হয় যে সব কিছুকে গোলমেলে করে নির্বাচনকে ধোঁয়াশা রেখে নানা অপকৌশল এঁটে
সরকার এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অনির্বাচিতভাবে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়। এজন্য এই 25 সালের জুন মাসের আগেই, কারণ আপনি দেখেন নির্বাচন কমিশনের যে সংস্কার প্রস্তাব, এটা 31শে ডিসেম্বর দেওয়ার কথা ছিল। ডক্টর বদিউল আলম মজুমদার সাহেব নিজে বলেছে টেলিভিশনে, আমরা সবাই শুনেছি, এবং সবকিছু তার আগেই করাও ছিল। যেহেতু তিনি এই বিষয়ে বিশেষজ্ঞ, হঠাৎ করে 15 দিন পিছিয়ে গেল। তারপরে প্রশাসনিক সংস্কার পেশ করার আগেই কি একটা বিশৃঙ্খলা ঘটনা ঘটে গেল, যে স্বৈরাচারের সমস্ত দোসররা যে প্রশাসনে আছে এবং তারা এই সরকারের একজন সংস্কার কমিশনকে থ্রেট করে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। সেজন্য আমি বলছি যে এই 25 সাল যদি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একটি নির্বাচিত সরকার যত দ্রুত সম্ভব প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে যারা বলছে যে সংস্কার ছাড়া নির্বাচন হবে না, তাদের পরিচয় আপনাদের জানতে হবে। দেখেন, আপনার একজন উপদেষ্টা বলল যে সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব না। তিনি কে? 111-এর তিনিও একটি নির্বাচন কমিশন প্রধান ছিলেন, যে নির্বাচনটা বাংলাদেশে বহু বিতর্কের জন্ম দিয়েছে এবং 17 বছরের ফ্যাসিবাদ জন্ম দিয়েছে। 2008 সালের যে ডিসেম্বরে যে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচন কমিশনের একজন কমিশনার, তিনি এই উপদেষ্টা, তিনি বলছেন সংস্কার ছাড়া নির্বাচন হবে না। তিনি গত 111-এর সময় একই কথা বলে 17 বছরের ফ্যাসিবাদ জন্ম দিয়েছিল। এখান থেকে আমাদের সন্দেহ হয়। হোসেন জিল্লুর রহমান, তিনিও 111 সরকারের উপদেষ্টা, তিনি বলছেন যে সংস্কার ছাড়া নির্বাচন যে ভয়াবহ। অতএব এদের অতীত ইতিহাস আমরা জানি যে কিভাবে তাদের বিভিন্ন বক্তব্যের কারণে, বিভিন্ন কলাকৌশলের কারণে একটি 17 বছরের ফ্যাসিবাদ জন্ম নিয়েছিল। এজন্য আমরা বলছি, আমরা যারা এই অভ্যুত্থানের শক্তি 111-এ যারা আমরা 111-এ যে শক্তি আমাদেরকে ফ্যাসিবাদ জন্ম দিল, তাদের কথায়, তাদের পাতা ফাঁদে পা না দিয়ে আমরা অভ্যুত্থান করেছিলাম যে জন্য, যে বৈষম্য ছিল, তাই না? আজকে দেখেন, যদি সরকার কিন্তু নির্বাচনের একটি খসড়া রোডম্যাপ কিন্তু প্রস্তাবনা দিয়েছিল, দিনে সরকার বলছে 26 সালের 30শে জুন এর মধ্যে নির্বাচন, তার ডেডলাইন। অনেক কথা আছে এর মধ্যে, কিন্তু আমরা বলছি কেন এত 1.5 বছরের সময়, কেন এত এই লম্বা সময়? কারণ যে ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে যে কে আসছে, বিশেষ করে আপনার জিও পলিটিক্সটা দেখতে হবে। যে দেখেন, বার্মায় আপনার ক্ষমতার পরিবর্তন হতে চলেছে। আরাকান আর্মি প্রায় বাংলাদেশের সাথে বর্ডার শেয়ারই করছে ধরতে গেলে, তাই না? এবং রোহিঙ্গাদের ঢল যেভাবে বাংলাদেশে আসছে, ওপাশে আসাম থেকে আপনার ওই যে ন্যাশনাল আপনার ওই যে সিটিজেন অ্যাক্ট যেটা ভারত করেছে, তার ফলে ভারত থেকে বাঙালি যেভাবে বিতরণ হচ্ছে, বাংলাদেশকে একটা মানব ভাগাড়ে পরিণত করতে যাচ্ছে। রোহিঙ্গাদের ঢলে প্রধান উপদেষ্টা বলছে এই ঢল থামানোই যাচ্ছে না, তাই না? তারপরে দেখেন আমাদের দেশে যে পরিবর্তনটা হলো, সেই পরিবর্তনে ভারত কি রিয়াকশনটা করলো? ভারত কোনোভাবে আমাদের এই পরিবর্তন থেকে মেনে নিতে পারলো না। অতএব এই যে আপনার পররাজ্যগ্রাসী যে বহিঃশক্তি আছে, তারা চায় বাংলাদেশে যদি একটি অনির্বাচিত সরকার থাকে, একটি দুর্বল সরকার থাকে, তাহলে বাংলাদেশকে সাবসার্ভিয়েন্ট করা, বাংলাদেশকে নতজানু করে রেখে বাংলাদেশকে নিয়ে খেলতে তাদের সুবিধা হয়। সুতরাং আমরা মনে করি এই 25 সালের মাঝামাঝি সময়, আগামী 5 থেকে 6 মাসের মধ্যে সমস্ত বিতর্ককে দূরে সরে রেখে আমরা একটি নির্বাচিত সরকার, একটি নির্বাচনের বছর হিসাবে আমরা মনে করি। জি, ধন্যবাদ। আপনার বক্তব্য একদম খুবই ক্লিয়ার। আমি একটু যেতে চাই জনাব সাইদুর রহমান আপনার কাছে। 2024 সালটা আমরা পার করেছি একটা ঐতিহাসিক বাংলাদেশের জন্য। 2025 সালটা রাজনীতিতে কি কি পরিবর্তন আসতে পারে বা আপনার প্রত্যাশার জায়গা কি? ধন্যবাদ। 2025 সাল বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মোটা দাগে 3টা চ্যালেঞ্জ আমি দেখছি আর কি 2025 সালে। একটা হলো যে রাজনৈতিক চ্যালেঞ্জ, কূটনৈতিক আর অর্থনৈতিক। রাজনৈতিক চ্যালেঞ্জ হলো, আপনারা জানেন বা আমাদের দেশবাসী সবাই জানে যে বাংলাদেশের জনগণ বিগত 15 বছরে ভোট দিতে পারি নাই। এই ভোটের ইতিমধ্যে আমাদের প্রধান উপদেষ্টা উনি ঘোষণা দিয়েছেন যে ছোট সংস্কার, মানে কম সংস্কার হলে 2025 সালের ডিসেম্বরের ভিতরে নির্বাচন করা যাবে। মোটা দাগে যদি সংস্কার করা হয় তাহলে 2026-এর জুনে। কিন্তু আমাদের যে সংস্কার প্রক্রিয়া, যে কার্যক্রম শুরু হয়েছে, সব সংস্কার কিন্তু বলতে গেলে যে ছোট ছোট সংস্কার, এগুলো সর্বোচ্চ 6 মাস লাগার কথা, এর বেশি লাগবেও না। বাট
বেসিক যে সংস্কারগুলো, সংবিধান সংস্কার, এটা তো আসলে অনির্বাচিত সরকার করতে পারবে না। এখন রাজনীতিতে মূল সমস্যা হলো যে এই যে সরকার যারা আছে বর্তমান, এটা তো একটা আমরা বলি যে গণ অভ্যুত্থানের সরকার, মানে ফ্যাসিবাদ পতনের পরে ছাত্র জনতা যে চেতনাকে ধারণ করে সংগ্রামটা করেছিল, আন্দোলনটা করেছিল, তার ভিত্তিতে একটা সরকার। এখন যে আমাদের যে সংবিধান সংস্কারের প্রসঙ্গে যদি আমরা যাই, তাহলে আমাদের নির্বাচন লাগবে, নির্বাচনের পরে একটা পার্লামেন্ট হবে, নির্বাচিত সরকার সংবিধান সংশোধন করবে। সেক্ষেত্রে বর্তমান সরকার বা বর্তমান কমিশন যেগুলো গঠন করা হয়েছে, তা ওনারা একটা কাজ করতে পারেন, নির্বাচিত সরকারের জন্য সুপারিশ করে যেতে পারেন যে পরবর্তী সরকার আসলে এগুলো করবে। এর আগে রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারির মাধ্যমে আমরা কিছু কিছু সংস্কার করতে পারি। কিন্তু রাজনীতির যে সংকটটা বা চ্যালেঞ্জটা আমি দেখছি যে প্রধান উপদেষ্টা ঘোষণা করার পরেও কোনো কোনো উপদেষ্টা বা ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি যদি আমরা বলি, তিনটা প্ল্যাটফর্ম, বা আমি যদি আরও অন্যান্য পলিটিক্স দল ধরি বা জামাত ইসলামী, মানে ওনাদের বক্তব্যের ভিতরে যেন নির্বাচন নিয়ে একটু বিলম্ব, বা রাজনৈতিক দলের ভিতরে বা ছাত্রদের সাথে আদার্স রাজনৈতিক পার্টির একটা অনৈক্যর একটা সুর পাওয়া যাচ্ছে। এটা হলো আমার কাছে সন্দেহ হয় যে 25 সালে বাংলাদেশে আসলে ইলেকশনটা হবে কিনা, এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ আছে, রাজনৈতিক চ্যালেঞ্জ। আর কূটনীতিক জায়গায় যদি আমি যাই, তা আপনারা তো জানেন যে বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ ইন্ডিয়ার একটা আধিপত্য ছিল, সেটা পরোক্ষ হোক আর প্রত্যক্ষ হোক। কারণ আপনারা নিশ্চয় জানেন 2014 সালে 5 জানুয়ারি নির্বাচনের আগে জাতীয় পার্টি ঘোষণা দিয়েছিল আমরা নির্বাচনে যাব না। ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং উনি নিজে এসে এরশাদের সাথে বাড়িধারায় ওনার অফিসে বসে পরবর্তীতে জাতীয় পার্টি ঘোষণা দিল তো আমরা নির্বাচনে যাব। তো এগুলো আমরা দেখে এসেছি আমাদের রাজনীতিতে, কূটনীতিতে। এবং বর্তমান যে ফ্যাসিবাদ পতনের পর শেখ হাসিনা আশ্রয়স্থল হিসেবে ভারত থেকে অবস্থান করেছেন, এবং ওখানকার মিডিয়া বাংলাদেশকে নিয়ে এত পরিমাণ বিভ্রান্তিকর তথ্য প্রচার শুরু করেছে যে মানে 1 ঘন্টায় বাংলাদেশ দখল করে নিতে পারে, মানে এমন অবস্থা যে আমরা মনে হয় যেন শত্রু। মানে শেখ হাসিনাকে ছাত্র জনতা বিদায় দেওয়ার পরে বাংলাদেশের জনগণ ভারতের কাছে শত্রু হয়ে গেছে। তা আমাদের এক প্রতিবেশী ভারত, সেখান থেকে আমাদের একটা চ্যালেঞ্জ আছে এবং বড় ধরনের, যে তারা বাংলাদেশের এই পরিবর্তনটাকে স্বাভাবিকভাবে নেই। এখানে একটা শঙ্কা, একটা উদ্বেগের জায়গা। আরেকটা বিষয় ছিল মিয়ানমারের আরাকান আর্মিরা রাখাইন রাজ্যে যে বিদ্রোহটা শুরু করেছে। আপনারা জানেন যে রোহিঙ্গাদের একটা স্রোত কিন্তু বাংলাদেশে অলরেডি আসা শুরু করেছে নানাভাবে, এবং এখানে একটা ক্রাইসিস আছে, এখানে আমেরিকা বার্মা অ্যাক্ট আছে। সব কিছু মিলে আমাদের হলো মানে প্রতিবেশী, এবং আমরা যদি বলি পশ্চিমা বিশ্ব, এবং এখানে একটা বড় ধরনের সংকটের জায়গা আছে যে আমাদের বাংলাদেশটা আগামীতে বা এই বছরটা আমরা কীভাবে পার করবো। আর অর্থনীতি তো বড় ক্রাইসিস, আর মূল্যস্ফীতি তো আছেই। এরপর হলো টাকার পরিবর্তে যে ডলারের যে দাম বৃদ্ধি, সব কিছু মিলে 25 সালটা একটা অর্থনৈতিকভাবে ক্রাইসিসের সম্ভাবনা আছে। যদিও রেমিটেন্সের প্রভাবটা অনেক ভালো, একটা আশা রয়েছে সেখানে আমাদের। কিন্তু আমাদের এই 25 সালটা রাজনৈতিক, কূটনীতিক, অর্থনৈতিক এই 3টা চ্যালেঞ্জকে মোকাবেলা করে সরকারকে অগ্রসর। সংকটের কথা বললেন, মানে প্রত্যাশার জায়গা কি? না, প্রত্যাশার জায়গা কোথায় দেখতে চান? রাজনীতিটাকে কোথায় দেখতে চান? রাজনীতি আমাদেরকে একটা জিনিস হলো আমাদেরকে বুঝতে হবে যে সবকিছুর মেরুকরণ কিন্তু নির্বাচন। আচ্ছা, যখন একটা আমরা নির্বাচনের দিকে যাব, তখন একটা ঐক্য শুরু হয়, জনগণের ভিতরে কিন্তু উৎসাহ উদ্দীপনা তৈরি হয়। কারণ যখন ইলেকশনটা দিবে, কারণ আমাদের জনগণ ভোট দিতে পারে নাই, সে ভোটে যখন ভোট দিতে যাবে তার পছন্দের প্রার্থীকে সে ভোট দিতে পারবে, তার ভিতরে একটা মানে স্বাচ্ছন্দ্য বোধ চলে আসবে যে না, আমার ভোটটা আমি দিতে পেরেছি, আমার পছন্দের প্রার্থীকে আমি নির্বাচিত করতে পেরেছি। যখন নির্বাচিত সরকার আসবে অনেক সংকট তখন থাকবে না। কিন্তু অনির্বাচিত সরকার আসলে সমস্যা কি, অনির্বাচিত সরকার তো কোনো পলিটিক্যাল পাওয়ার নাই, মানে সরকার চালাতে গেলে রাজনৈতিক পাওয়ার লাগে। সেটি কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সরকারেরই ছিল শুধুমাত্র। কিন্তু এই সরকারের এই কারণে যত মেয়াদ দীর্ঘায়িত হবে তত কিন্তু সংকট, তত কিন্তু নানান ধরনের শঙ্কা তৈরি হবে। জি, ধন্যবাদ। আমরা একটু বিরতি থেকে ফিরে এসে আলোচনায় ফিরতে চাই। প্রিয় দর্শকদের সঙ্গে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকবেন। দেশবন্ধু আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি সরাসরি আলোচনায় যেতে চাই। জনাব আজিজুল বারী হেলাল, আপনার কাছে আসি। এই মাসেই সংস্কার কমিশনগুলোর রিপোর্ট তো আমরা হয়তো পেয়ে যাচ্ছি, এবং সংস্কার প্রক্রিয়া তো নিশ্চয়ই এবছর শেষ হবে বলে আপনি মনে করেন কিনা, যে সংস্কারের কথা বলছি?
এগুলো তো আসলে সংস্কার তো কোনো অ্যাবসুলেট ব্যাপার না, এটা তো একটা রিলেটিভ ব্যাপার। এটা যে শেষ হবে এটা বলাও তো কেমন একটা মানে অজ্ঞান, আমার কাছে মনে হয় যে জ্ঞানহীন একটা কথা আছে। সংস্কার শেষ হয়নি, এটা তো চলমান প্রক্রিয়া। আমার একটা প্রশ্ন এখানে, যেটা আপনার সাথে রেলিভেন্ট কিনা আমি জানি না, যে প্রশ্নটা হলো যে আইন আগে না ক্ষমতা আগে? প্রশ্নটা বুঝছেন? আইন কানুন সেট করবেন আগে, না আগে যিনি ক্ষমতায় যাবেন বা যারা ক্ষমতায় আসবেন তারা আইন কানুন সেট করবে? কারণ ক্ষমতা মানে কিন্তু আমি এখানে রাজনীতি বোঝাচ্ছি। আমরা রাজনীতি করি কেন? ক্ষমতার জন্য। ক্ষমতা অ্যাচিভ করার উপায় হলো নির্বাচন। নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় যাব, আমি বা আপনি, যে কেউ, যারা আর কি রাজনৈতিক দলগুলো আছে। এখন সেই রাজনৈতিক দলগুলোকে আপনি যদি আগেই একটা সেট অফ রুল দিয়ে দেন যে এই আইনে আপনার দেশ চালনা করতে হবে, তাহলে কিন্তু আপনার হাত পা বেঁধে সেই পুকুরে সাঁতার কাটার মতো। কারণ যারা দেশটা পরিচালনা করবে তারাই আপনার আইন সেট করবে, সেই আইন পার্লামেন্টে পাশ হবে, এবং সেই আইন যদি জনতার সাথে সাংঘর্ষিক হয় জনগণ তাকে প্রত্যাখ্যান করবে। কিন্তু কোন কুমতলবে আপনি আগে আইন সেট করে দিচ্ছেন, মানে সংস্কার সব কিছু করে এবার বলছেন আপনি দেশটা চালান। দেশ চালাবেন ধরেন আপনি, আপনাকেই আইন সেট করতে হবে। এটা হলো আমার কিন্তু ব্যক্তিগত একটা অভিমত। সুতরাং আজকে যারা দেখছে দর্শকরা বা যারা শুনছে, আমার এই বক্তব্য যে আইন আগে না ক্ষমতা আগে। যিনি ক্ষমতায় যাবেন তিনি আইন তৈরি করবেন, সেই আইন পার্লামেন্টে যদি পাশ না হয়, জনগণরা যদি প্রত্যাখ্যাত করায়, সেই সরকারও প্রত্যাখ্যাত হবে, তাই না? সুতরাং আপনি সেট অফ রুলস আগে দিয়ে দিবেন, এবারে আপনার রুলে আমি দেশ চালাবো, এটা কিন্তু একটা বড় কোশ্চেন আমার যারা আজকে এই সংস্কারের কথা বলছেন। বুঝছেন? সংস্কারটা আমরাই তো প্রথম সংস্কারের কথা বলছি। বিএনপি তৈরি হয়েছে কিভাবে? বিএনপি তৈরি হয়েছে সংস্কারের মাধ্যমে, একদলীয় বাকশাল ব্যবস্থাকে প্রত্যাখ্যাত করে, এবং বাংলাদেশে যে নতুন একটা রাজনীতি, যে রাজনৈতিক দর্শন প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছিলেন, যে ভৌগোলিক জাতীয়বাদ, এই ভূখণ্ডে যারা যারা বসবাস করবে তাদের সবার এক এবং একক পরিচয় বাংলাদেশি, যেটা যার আগে এই পরিচয় নিয়ে আমাদের দেশে সংকট ছিল। সেই সংকট সংস্কার করেই তো বাংলাদেশের জাতীয়তাবাদ, সেই একদলীয় ব্যবস্থা সংস্কার করেই তো বহুদলীয় ব্যবস্থা। সুতরাং সংস্কার প্রক্রিয়া বিএনপি প্রথম শুরু করেছে তার জন্ম লগ্ন থেকে, এবং আমরা প্রথম বেগম খালেদা জিয়া ভিশন 2030, এটা একটা সংস্কার প্রস্তাব ছিল, এবং সেই সংস্কার প্রস্তাবের আপডেট ভার্সন হলো 31 পয়েন্ট যে সংস্কার প্রস্তাব দিয়েছি, 31 দফা। এই সংস্কার প্রস্তাব এবং নির্বাচন একই সাথে চলতে পারে। দেখেন, আমরা যত কথাগুলো বলেছি যে প্রেসিডেন্ট এবং পার্লামেন্টের ভিতরে, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ভিতরে ক্ষমতার ভারসাম্য, আপার চেম্বারে কথা বলেছি, একজন প্রধানমন্ত্রী দুইবার বেশি থাকতে হবে না, 70 অনুচ্ছেদ নিয়ে কথা বলতে হবে যেতে পার্লামেন্ট মেম্বারদের অধিকার খর্ব করে, তারপরে গণভোটের কথা বলেছি, অনেক সংস্কারের কথা আমরা বলেছি। এবং নির্বাচন কমিশন এখন যেই সংস্কার প্রস্তাবগুলোই দিক না কেন, সেই সংস্কার প্রস্তাব কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যে ম্যাটেরিয়ালাইজ করা সম্ভব। যেমন নির্বাচন ভোটারের খসড়া দিয়েছে, ভোটার তালিকা খসড়া, এটা হালনাগাদ করতে কতদিন লাগবে আপনি বলেন? ম্যাটার অফ 15 days or 1 month or 1.5 month, বিকজ 4000 বা 5000 ইউনিয়নে আপনি যদি একসাথে ভোটার লিস্ট হালনাগাদ করেন তাহলে এটা 1 মাসের মধ্যে সম্ভব। এরপরে নির্বাহী বিভাগকে আপনার নির্বাচন কমিশনের ভিতরে আনা, এবং নির্বাচন কমিশনের যে সমস্ত লোক কাজ করে এবং আমাদের প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, তারা যেন নিরপেক্ষভাবে এবং সাহস নিয়ে কাজ করতে পারে। এটা এই 6 মাস 1 বছর এত লাগার কথা না, কিন্তু তারপরও আপনি দীর্ঘসূত্রিতা করছেন। কারণটা কি? কারণ কি জানেন? আপনি দেখেন যে আমাদের এই যে আমি প্রথমে বললাম যে ক্রেডিট ক্লেইম করা, এই আন্দোলনের কে অগ্রণী ভূমিকা ছিল? আপনি ইচ্ছে মতো নির্দেশ দিচ্ছেন যে এটা করতে হবে, সেটা করতে হবে। শহীদ মিনারে দাঁড়িয়ে আপনি বলছেন যে 5ই আগস্টে আমাদের ভুল হয়েছে, গণ অভ্যুত্থানের প্রক্লেমেশন দিতে ভুল হয়ে গেছে, এখন 31শে ডিসেম্বর আমি দেব। আপনি ইচ্ছে মতো ডিকটেট করলে হবে? আপনি এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার আপনার কাছে আমি মনে হয় যে দাবি দেওয়া পেশ এবং তার বাস্তবায়নের একটা সরকারের পরিণত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাজগুলো এইগুলো না। কারণ কি? কেন এই দাবি দেওয়া হচ্ছে? সরকারের অদক্ষতা এবং অরাজনৈতিক অভিজ্ঞতা থেকে। আপনি প্রথম বাংলাদেশে মব
ভায়োলেন্স নিয়ে অনেক কথা বলা হয়। প্রথম মব জাস্টিস যদি বা ভায়োলেন্স যাই বলেন শুরু হলো কখন? 8ই আগস্টের পরে যখন কিছু ছাত্র বললো যে আমরা পরীক্ষা দিয়ে পাশ করবো, শিক্ষা উপদেষ্টা দেখি মেনে নিল, সচিবালয়ের ভিতরে বিনা অনুমতি ঢুকে গেল। এই যে শুরু হলো কিন্তু আপনার আইন ভাঙা সিনড্রোম এবং এই যে মব ভায়োলেন্সের বা একটা সিনড্রোম শুরু হলো। এরপর দেখলাম আনসাররা বিদ্রোহ করলো। এরপর দেখলাম বিচারপতিদের আপনি সরাবেন, এর জন্য আপনি ওই যে হুইসেল দেওয়া লাগলো যে সমস্ত ছাত্ররা আসো, তারপরে অত বিচারপতিদের অপারেশন কিন্তু সহজেই করা যায়। এখানে এই প্রদর্শনটা না করলেও চলতো। এরকম হঠাৎ করে আপনি প্রোক্লামেশন অফ রেভুলেশন ঘোষণা করতে হবে, এইভাবে রাজনীতি করতে হবে, 72-এর সংবিধানকে আপনি মুজিবীয় সংবিধান বলবেন, এটা কোন ধরনের কথা? 71-এর চেতনাকে যেভাবে আওয়ামী লীগ হাইজ্যাক করেছিল, একতরফা করেছিল, যে জন্য আমাদের 71-এর সেই স্বাধীনতার স্বপ্নগুলো বেহাত হয়ে গিয়েছিল, ঠিক একইভাবে 24-এর গণ অভ্যুত্থানের যে সমস্ত চেতনা ছিল, এই সমস্ত চেতনাগুলোকে এককভাবে একতরফাভাবে যারা ক্যাশ করতে চায়, ক্রেডিট ক্লেম করতে চায়, তারাও কিন্তু জাতিকে বিভক্ত করছে। এই 71-এ যেভাবে মুক্তিযুদ্ধের চেতনার নামে জাতিকে বিভক্ত করা হয়েছে, 24-এর চেতনার নামে জাতিকে কিন্তু বিভক্ত করে। মনে রাখতে হবে 24 সালের গণ অভ্যুত্থান কিন্তু একটা অনন্য অসাধারণ ঘটনা সারা বিশ্বের জন্য। আপনি ল্যাটিন আমেরিকায় যাবেন, আপনি ফ্রান্সে যাবেন, আপনি রাশিয়ার বিপ্লব দেখবেন, মিশরের বিপ্লব দেখবেন, সমস্ত বিপ্লবকে ছাপিয়ে এই 24-এর গণ অভ্যুত্থান শত সহস্র লক্ষ কোটি মানুষের আপনার অংশগ্রহণ এবং শহীদ ওয়াসিম, শহীদ আবু সাইদ, এদের সেই বুক চিতিয়ে গুলি ধারণ করা, এই যে অসম সাহসী উদ্যোগ, এরকম উদ্যোগ বাংলাদেশে এর আগে কখনো বা পৃথিবীর কোনো জায়গায় দেখা গেছে? সেই রকম একটা বড় বিপ্লবকে আমি বারবার বলছি যে প্রতিবেশী রাষ্ট্র আমাদের এই বিপ্লবকে ভালোভাবে নেয়নি, এবং আমরা বলেছি যে এই পরাজিত শক্তির দোসররা কিন্তু এখনো প্রশাসন বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, ইনস্টিটিউশনগুলো বলেন, আপনার পুলিশে বলেন, সব জায়গা ঘাপটি মেরে বসে ওত পেতে বসে আছে, প্রকাশ সে বসে আছে, শুধু ওত পেতে না। এই যে বৈদেশিক শক্তি এবং আভ্যন্তরীণ শক্তির যে ষড়যন্ত্র, যে বাংলাদেশকে একটি ক্লায়েন্ট স্টেট করা, বাংলাদেশকে একটি বেদেল স্টেট করা, অর্থাৎ সবাইকে সতর্ক থাকতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র মানে কিন্তু শুধু গুটি কয়েক ছাত্র না, বৈষম্য বিরোধী ছাত্র মানে বাংলাদেশের গোটা ছাত্র সমাজ। আপনি এইভাবে একটা শ্রেণীকে আলাদাভুক্ত করবেন। আপনার প্রধান উপদেষ্টাও দেখি বলে যে আমাকে ছাত্ররা ক্ষমতায় বসিয়েছে। হ্যাঁ, সমস্ত ছাত্ররা আপনাকে ক্ষমতায় বসিয়েছে, কিন্তু জনতার অংশগ্রহণ, জনতাও আপনাকে ক্ষমতায় বসিয়েছে। সুতরাং এইভাবে আপনি আমাদের চেতনাকে বিভক্ত করতে পারেন। আমি জনাব সাইদুর রহমান আপনার কাছে আসতে চাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ঐক্যের সাথে দেশ গড়ার জায়গায় এখনো ব্যর্থতা রয়েছে, যেটি জনাব আজিজুল বারী হেলালও বলছেন যে ঐক্যের জায়গাগুলোতে আসলে এখনো দুর্বলতা আমাদের রয়েছে। যে ঐক্য নিয়ে বিএনপি বারবারই বলছিল, প্রথম দিকে প্রধান উপদেষ্টাও বলছিলেন খুব শক্তভাবে। আপনিও কি তাই মনে করেন? ঐক্যর জায়গায় যথেষ্ট গ্যাপ আছে, গড়ার ক্ষেত্রে যথেষ্ট গ্যাপ আছে। এই গ্যাপটার জায়গায় আপনারা খেয়াল করবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এই যে জাতীয় নাগরিক কমিটি, এই যে জাতীয় নাগরিক কমিটির যে নাসির উদ্দিন যে ছেলেটা আহ্বায়ক, সে একটা কথা বলছিল মাঝে যে বাংলাদেশের প্রথম কিংস পার্টি বিএনপি। আপনি এর আগে সব রাজনৈতিক দলের সাথে বসলেন, বসে একটা ঐক্যের ডাক দিলেন, তারপর ছাত্র যে জাতীয় নাগরিক কমিটির সভাপতি আপনি বলেন কি কিংস পার্টি, বাংলাদেশের প্রথম কিংস পার্টি বিএনপি। তার কিন্তু থিঙ্কিংটাও ভুল, কারণ সে কিন্তু মিথ্যা তথ্য জাতিকে সরবরাহ করছে। কেন? সেটা হলো যে আপনারা জানেন যে বাংলাদেশের প্রথম বৈধ এবং সাংবিধানিকভাবে কিংস পার্টি কিন্তু বাকশাল। কারণ বাকশাল করা হয়েছিল সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে এবং সংবিধানের ৪র্থ সংশোধনীর মাধ্যমে। তার মানে সাংবিধানিকভাবে কিন্তু যদি আমরা বলি প্রথম একেবারে কিংস পার্টি হলো বাকশাল। তা এখন এই ধরনের শব্দ যখন ছাত্র প্রতিনিধিদের ভিতর থেকে আসবে, তখন কিন্তু প্রধান রাজনৈতিক দলগুলোর ভিতরে কিন্তু একটু সংকট তৈরি হবে, এটা কিন্তু স্বাভাবিক। আপনারা দেখবেন গতকালকের আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুকে 2টা পোস্ট দেখলাম। বিএনপির 2 নেতাকে নিয়ে, একটা গাইবান্ধা আর একটা কোথায় হলো যে চাঁদাবাজির অভিযোগ আসছে 2 নেতার বিরুদ্ধে। তারা কি করছে, 2টা পত্রিকার স্ক্রিনশট দিয়ে অনলাইনের তারা পোস্ট করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আমার প্রশ্ন হলো যে হ্যাঁ, বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তারা যে সব ভালো কাজ করতেছে না, বিএনপিরও কিছু কিছু মানুষ তারা বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত, অর্থাৎ দলের নাম ব্যবহার করে বিএনপি
আমরা দেখলাম গণমাধ্যমে দেখছি যে বিএনপি মেসেজ পাওয়ার সাথে সাথে তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করছে, কিন্তু কেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে তাদের ফেসবুক পেজে এটা ঘোষণা দিতে হবে? জামাত ইসলামের লোকজনকে চাঁদাবাজি করতেছে না? তারা কি চেয়ার টেবিল দখল করি নাই? কই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে তাদের একটা ফেসবুকে এই পোস্টটা দিছে? দেই নাই। তাহলে কি ঐক্যর জায়গার যে গ্যাপটা আমরা যদি দেখি, যে আমাদের প্রধান উপদেষ্টা উনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে ছাত্রদের অনুরোধে উনি প্রধান উপদেষ্টা হয়েছেন, ছাত্ররা ওনাকে বসিয়েছেন। তার মানে ছাত্ররা সরকারের সাথে কিন্তু একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। তা সেই সরকারের প্রতিনিধি আমি ধরবো ছাত্ররা, বা ছাত্রদের প্রতিনিধি সরকার। ছাত্রদের পক্ষ থেকে বলা হচ্ছে অমুক দল এই করে, অমুক দল এই করতেছে। ছাত্ররাই কিন্তু একটা দলকে টার্গেট করে কথা বলতেছে। তা বিএনপি মহাসচিব উনি যে কথা বলেছেন, আমি যদি ওই পয়েন্টে আসি, তাহলে ঐক্যর জায়গায় কিন্তু সরকারের আন্তরিকতার গ্যাপ আছে। কারণ আপনারা জানেন ছাত্ররা যেদিন 31শে ডিসেম্বর ওনারা যে ঘোষণা দিতে চেয়েছিলেন যে আমরা মুজিববাদী সংবিধানের কবর রচনা করবে এবং তারা হলো ঘোষণাপত্র পাঠ করবে, এটা নিয়ে কিন্তু একটা বড় ধরনের রাজনৈতিক ক্রাইসিস তৈরি হয়েছিল বাংলাদেশে, এদের অনেকে কিন্তু জানেন না। জি, আমি নিজেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা ইন্টারভিউ নেওয়ার জন্য ওনার কাছে আমি গিয়েছিলাম। তো উনি আমাকে বলছিলেন যে আমি নিজে, এটা হওয়ার পরে আমি নিজে চিফ অ্যাডমিনিস্ট্রেটরের সাথে বৈঠক করেছি, ওনাকে আমি আমার অবস্থানের কথা বলেছি যে ওনারা ছাত্ররা কেন ঘোষণা দিবে? এটা তো রাজনৈতিক ঐক্যমতের ব্যাপারে ঘোষণাপত্র, এটা রাজনৈতিক দলের বক্তব্য থাকবে। এই যে 5ই আগস্টে যে শেখ হাসিনার পতন, এটা তো 36 দিনের আন্দোলনের ফসল না, কিন্তু এটা কিন্তু আপনার টোটাল কিন্তু 15 বছরের বাংলাদেশের যে ভোট হরণ, অধিকার হরণ, তার কিন্তু চূড়ান্ত রূপ 5ই আগস্ট। এবং 5ই আগস্টে যদি জায়গা আসে 36 দিন আন্দোলনের ভিতরে, এখানে কিছু গ্যাপ আছে। কারণ আন্দোলনটাকে আবু সাইদ শহীদ হয় 16ই জুলাই। 19 জুলাই এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সার্জিস এবং ওই যে আসিফ সোহেল একটা ছেলে আছে, এরা তিনজন কিন্তু তৎকালীন আওয়ামী লীগের 3 প্রভাবশালী মন্ত্রী যমুনাতে মিটিং করেছিল। আনিসুল হক, শিক্ষামন্ত্রী নওফেল এবং তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের সাথে কিন্তু তারাই মিটিং করে ওই দিনই কিন্তু তারাই ঘোষণা দিয়েছিল যে আজকের থেকে কোটা আন্দোলন স্থগিত। তাদের কাউন্টার হিসেবে নাহিদ এবং আব্দুল কাদের নামে একটা ছেলে আছে, আব্দুল কাদের দেখবেন একটা ছেলের সমন্বয়ক, আমাদেরকে SMS করে 9 দফা পাঠিয়েছিল। SMS করে বাংলাদেশের 3টা পত্রিকায় 9 দফা ছাপা হয়েছিল, প্রথম আলো, ইত্তেফাক আর মানব জমিন। আমি নিজে আমাকে SMS করে পাঠানো হয়েছে। আমরা তো ওই সময় 9 দফা ছাপার মতো পরিস্থিতি আমাদের ছিল না। আমি বিরতি থেকে এসে আপনার কথাটি শুনছি। প্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে রাখবেন। বেশ সুন্দর, আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা কথা শুনছিলাম জনাব সাইদুর রহমান, আপনার কাছে আসি একটু, আপনার কথায় আসতে চাই। আমি যেটা দিয়ে শেষ করলাম, যে সমন্বয়ক আব্দুল কাদের নামে একটা ছেলে আছে দেখবেন, সে কিন্তু 9 দফা প্রস্তাবনা একটা দিয়েছিল গণমাধ্যমকে। হাসনাত, সার্জিস এবং আসিফ যখন কোটা আন্দোলনটি স্থগিত করলো, তখন কিন্তু দেশবাসী জেনে গেছে যে কোটা আন্দোলন শেষ। এর পরবর্তীতে আব্দুল কাদের নামের এক সমন্বয়ক SMS এর মাধ্যমে আমাদেরকে 9 দফা প্রপোজাল দিয়েছিল। ওখানে 9 দফার একটা প্রস্তাব ছিল শেখ হাসিনার পদত্যাগ। পরবর্তীতে নাহিদ সহ আরও 6 সমন্বয়ককে এবং হাসনাত, সার্জিস যখন দেখলো যে ডিভাইডেশন হয়ে গেল তাদের ভিতরে, তখন তারা আবার ইউটার্ন দিয়ে তখন ডিবি হারুন এই 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে নিয়ে গেল। এবং আপনারা তো পরবর্তীতে জানেন, এর পরবর্তীতে এই যে 19 তারিখের পরে 20 তারিখ থেকে এই কোটা আন্দোলনটা কিন্তু রাজনৈতিক আন্দোলনের রূপ নেয়। আমরা মাঠের সংবাদকর্মী হিসেবে আমরা দেখেছি, আমরা নিজেরাও অনেক প্ল্যাটফর্মে ইনভলভ ছিলাম, যে কোটা আন্দোলনের মৃত্যু ঘটে হলো 18 তারিখেই। এর পরবর্তীতে এই আন্দোলনটা রাজনৈতিক আন্দোলন ছিল, বাট রাজনৈতিকভাবে এটা দৃশ্যপটে আসি নাই। কারণ এবার বিএনপির রাজনীতিতে বা জামাত ইসলামের রাজনীতির ভিতরে আমি একটা নতুনত্ব পেয়েছি। যেমন নতুনত্ব জায়গা হলো, আপনারা দেখবেন যে বিগত সময় যতগুলো বাংলাদেশে সামাজিক আন্দোলন হয়েছে, প্রত্যেকটা আন্দোলনে কিন্তু বিএনপি জামাত ইনভলভ হয়ে আন্দোলনগুলো নষ্ট হয়ে গেছিল। বাট এবারে একটা আন্দোলনে আমরা নিজেই প্রত্যক্ষ করেছি যে বিএনপি জামাত সরাসরি ঘোষণা দিয়ে তারা ইনভলভ হয় নাই, বাট ঘোষণা না দিলেও বিএনপি এবং জামাতের প্রত্যেকটা নেতাকর্মী এই আন্দোলনে ইনভলভ ছিল। এবং ইনভলভ থাকার কারণে, ঘোষণা না দেওয়ার কারণে তার চূড়ান্ত রূপটা তারা 3রা আগস্টে এসে 1 দফায় নিয়ে যেতে পেরেছিল। এবং 1 দফার ফসল হলো 5ই আগস্ট, শেখ হাসিনার পতন।
মানে 3রা জুলাইয়ের কথা বলছেন? 3রা আগস্ট এক দফা যে ঘোষণা দেওয়া হয়, না আগস্ট, 3রা আগস্ট এক দফা ঘোষণা দিল না শহীদ মিনার থেকে নাহিদ সহ অন্যরা। এর আগে আপনার 20 তারিখ থেকে যে 3রা আগস্ট পর্যন্ত, 20 জুলাই থেকে 3রা আগস্ট, এই সময়টা তো আন্দোলনের ভিতরে নানান মেরুকরণ হয়। ডিবি হারুনের একটা সেক্স স্ক্যান্ডাল বের হয়, নানকের সেক্স স্ক্যান্ডাল বের হয়, এটা ছাত্ররা তো যায় না, এটা আলাদা পার্ট। এগুলো আন্দোলনের একটা অংশ ছিল এবং আন্দোলনের একটা প্রত্যেকটা দিন একটা নতুনত্ব ছিল। ছাত্ররা কিন্তু সামনে নেতৃত্ব দিয়েছে, কিন্তু দুর্ভাগ্য হলো আন্দোলনে শেখ হাসিনার পতন হলো। পতন হওয়ার পরে যে ছাত্ররা এই আন্দোলন স্থগিত করেছিল, যে হাসনাত সার্জিস, তারা এখন দেশকে নানান জ্ঞান দিচ্ছে। হাসনাত সার্জিস যদি আমি ধরি, তারা তো ছাত্রলীগের নেতা ছিল, পোস্টেড কেন্দ্রীয় কমিটি কিন্তু সহসম্পাদক 2 জন। তাহলে তারা গত 15 বছর, আমি 15 বছর তাদের বয়স হয় নাই, ধরলাম যে আরও 3 বছর আগে ধরি, তারা 3 বছর কেন ফ্যাসিবাদ বিরুদ্ধে কোনো প্রতিবাদ করি নাই? তারা তো ফ্যাসিবাদের অংশীদার ছিল। আন্দোলনটা যখন তাদেরকে নিয়ে যাওয়া হলো ডিবি কার্যালয়ে, তারপর থেকে তাদের গতি বাড়া শুরু হলো। এবং আপনারা দেখবেন যখন এক দফা নাহিদ ঘোষণা করেছিল শহীদ মিনারে, তখন হাসনাত এবং সার্জিসকে কিন্তু ফ্রন্ট লাইনে রাখা হয় নাই, এবং এই হাসনাত সার্জিসকে কিন্তু গভর্নমেন্টও রাখি নাই, নাহিদ এবং আসিফ। জি, আমরা একটু আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই, কারণ আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি। 2 মিনিটে যদি শেষ করেন, দেশের সংস্কার যতটা গুরুত্বপূর্ণ, নির্বাচনও কোনো অংশে কম নয়। সেক্ষেত্রে আমরা গত 15 বছরের নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে প্রতীক্ষা বা আক্ষেপের জায়গা রয়েছে, দীর্ঘ প্রতীক্ষা এবং আকাঙ্ক্ষা, সেই পথ আসলে এই বছর কতটা প্রসারিত হবে? যেহেতু 2026 নির্বাচনের একটি প্রাথমিক রূপরেখা দিয়েছে সরকারের পক্ষ থেকে, নির্বাচনের প্রস্তুতির বছর হবে কিনা? না, ডেফিনেটলি প্রস্তুতির বছরে। আপনারা জানেন যে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে AM নাসির উদ্দিনের নেতৃত্বে। উনি সজ্জন ব্যক্তি, উনি ইতিমধ্যে নির্বাচনী প্রস্তুতির অংশ হিসাবে, আপনারা জানেন যে খসড়া ভোটার তালিকা গতকাল প্রকাশ করা হয়েছে এবং উনি ভোটার হালনাগাদের ঘোষণা দিয়েছেন। 20 জানুয়ারি থেকে ভোটার হালনাগাদ শুরু করবেন 30 জুন পর্যন্ত। এরপর উনি সীমানা পুনর্নির্ধারণের একটা কাজ করবেন, কারণ আওয়ামী লীগ সরকার 2008 সালে 130টা আসন, আওয়ামী লীগকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য 130টা আসন কর্তন করেছিল এবং প্রত্যেকটা আসন ছিল প্রতিপক্ষের। এই 130টা আসন কর্তনের কারণে আপনি দেখবেন 2008-এর 29 ডিসেম্বর নির্বাচনের রেজাল্টটা দেখবেন, আওয়ামী লীগের সিট 230, বিএনপির 32, ভোটের ব্যবধান কিন্তু বেশি না। এই যে সিটের এত বিস্তার ব্যবধানের কারণ কিন্তু নির্বাচনে আসন, 130টা আসন ওই সময় বিএনপি বা আদার্স অধ্যুষিত জায়গা থেকে তারা এমনভাবে কর্তন করেছিল যে আওয়ামী লীগকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য। বর্তমান কমিশন সেই আসন সীমানা পুনরুদ্ধারের কাজ শুরু করেছে। তারা নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের কার্যক্রম শুরু করবে, পর্যবেক্ষক নিবন্ধনের কাজও শুরু করবে। ওনাদের প্রস্তুতি অনুযায়ী আমি যেটা দেখেছি বা ওনাদের সাথে কথা বলে আমি জেনেছি যে 2025 সালের জুনের ভিতরে ওনারা মোটামুটি ইলেকশনের জন্য প্রস্তুত হয়ে যাবেন। মানে 25শে জুনের পরে যে কোনো সময় সরকার চাইলে ওনারা ইলেকশন ঘোষণা করতে পারবেন, ওনাদের সেই প্রস্তুতি আছে। অসংখ্য ধন্যবাদ। আমি জনাব আজিজুল বারী হেলাল আপনাকে দিয়ে শেষ করতে চাই। আপনার কাছে একই রকম প্রশ্ন আসলে, যে 15 বছরের মানুষের যে দীর্ঘ অপেক্ষা প্রতীক্ষা, নির্বাচন নিয়ে সংস্কারের চেয়ে কোনো অংশে নির্বাচন কম নয়, যেহেতু গণতান্ত্রিক পথে উত্তরণের ক্ষেত্রে, সেহেতু 2026 সালটা নির্বাচনের প্রস্তুতির বছর হবে কিনা, আপনার শেষ কথা কি বলবেন? 26 সাল না 25 সাল, 2025 সাল। 25 সালে সাইদুল যেটা বললো যে এটাই আসলে দেখেন হিসাব নিকাশ করে যে প্রথমার্ধেই আপনার নির্বাচন করা সম্ভব যে কোনোভাবেই হোক। কিন্তু এখন দেখেন যে যারা বলছে যে মানুষ শুধু একটি দলকে ক্ষমতা আসার জন্য এই আন্দোলন করেনি, এখন যদি আমরা উল্টো প্রশ্ন ছুড়ে দিই যে যদি কোটা সংস্কার আন্দোলনে কোটা সরকার মেনে নিত, চাকরি যদি সরকার দেওয়ার সেই ব্যবস্থা দাবি মেনে নিত, তাহলে কি গণঅভ্যুত্থান হতো না? আপনারা আবু সাইদ, ওয়াসিম, শহীদ, মুগ্ধরা কি শুধু জীবন দিয়েছে কোটা সংস্কারের জন্য? আর এই কোটা যদি সরকার মেনে নিত, চাকরি যদি দিয়ে দিত সরকার, তাহলে কি আন্দোলন থমকে দাঁড়াতো? তাহলে কি অভ্যুত্থান চলতো? অবশ্যই অভ্যুত্থান হতো, বিলম্ব হলেও হতো, কারণ রাজনৈতিক দলগুলো দীর্ঘ 17 বছর সংগ্রামরত রয়েছে এবং বিভিন্ন সময় আপনার সবাইকে আহ্বান করেছেন, কেউ এসেছে কেউ আসেনি। 24 সালে সবাই যখন আসলো তখন এই অভ্যুত্থানটা হলো। সুতরাং আপনি
এখন এই নির্বাচনকে বাধাগ্রস্ত করবার জন্য যত অপকৌশল করুন না কেন, জনগণের শক্তি হলো বড় শক্তি। জনগণ যেহেতু রাজনৈতিক দলগুলো জনগণের শক্তিকে বহন করে, সুতরাং আগামী এই 25 সাল হবে আমাদের নির্বাচনের বছর। এবং কোনো রকম রাজনৈতিক শূন্যতা সৃষ্টির যে অপচেষ্টা চলছে, যে অরাজনৈতিক সরকার থাকে মানে তো রাজনৈতিক শূন্যতা, বারবার এই রাজনৈতিক শূন্যতার নির্বাচনের বছর হবে, অবশ্যই নির্বাচনে প্রথম আর্ধেই নির্বাচনে, এটাই জনমত, এটাই গণমত, এটাই ইনশাল্লাহ হবে। কিন্তু যারা এর বিপক্ষে দাঁড়িয়েছেন, যারা রাজনৈতিক শূন্যতা তৈরি করতে চান, তাদের সবার বিগত দিনের পরিচয় এবং তাদের কি কি উদ্দেশ্য এটা জনগণ সব জানে। যে কোনো অপশক্তির বিরুদ্ধে আপনি দেখেন যে ভারত যখন আমাদের বিরুদ্ধে আপনার অপপ্রচার শুরু করলো, আমাদের দেশ বিরোধী কথাবার্তা বলা শুরু করলো, দেশের মানুষকে উল্টা দিকে ঝুলিয়ে রাখবে, কত রকম অপমানসূচক কথা বলো, তখন এই সব গোষ্ঠী কোনো কথা বলেনি। একমাত্র দল বিএনপি জনগণকে সাথে নিয়ে রাস্তায় তাদের আপনার অবস্থানটা ক্লিয়ার করেছে যে ভারত বিরোধী, ভারত যখন আমাদের বিরোধী কথা বলছে তখন আমরা আমাদের মনোভাবটা প্রকাশ করেছি। কিন্তু আজকে যারা রাজনৈতিক শূন্যতা তৈরি করতে চাচ্ছেন, বড় বড় বিতর্কের জন্ম দিচ্ছেন অযথা, যে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র লিখতে ভুল হয়ে গেছে, এখন 31শে ডিসেম্বর আমাদের সেই ভুল সংশোধন করবেন, নাকি নতুন করে একটা ফ্যাসিবাদ জন্ম দেবেন, অন্য কোনো কায়দায় 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করে নতুন কোনো কিছু করবেন, সেই সুযোগ কিন্তু বাংলাদেশের জনগণ দিবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে 17 বছর আন্দোলন করছে, প্রয়োজনে আবারও আমরা আন্দোলনে যাব যদি বাংলাদেশের সঠিকভাবে একটি ভোট উপস্থাপিত না হয়। এবং এই 25 সালের প্রথমার্ধেই নির্বাচন ছাড়া অন্য কোনো পথে হাঁটলে সেটা জনগণ ভালোভাবে মেনে নেবে না, বিএনপিও ভালোভাবে মেনে নেবে না, অন্যান্য রাজনৈতিক দলও আমাদের সাথে প্রথমার্ধে মানে কবে সেটি প্রথম একদম যত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আপনার সাইদুর যেটা বলেছে যে নির্বাচন কমিশনের সমস্ত প্রস্তুতি 4-5 থেকে 5 মাসের মধ্যে সম্পন্ন হওয়া সম্ভব, এবং তারা বলছে সেটা। কিন্তু দেখেন 31শে আগস্ট যে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল, অর্থাৎ ডক্টর বদিউল মজুমদারের কিন্তু বলা উচিত কেন এটা আরো 15 দিন আপনি বাড়ালেন, কোনো উপর থেকে চাপে না আপনার কাজের খাতিরে বাড়ালেন। কাজের খাতিরে বাড়ালে জনগণ মেনে নেবে, কিন্তু কেউ যদি চাপে আপনাকে পিছায় দেয় তাহলে কিন্তু এটা সন্দেহের উদ্রেক করে। যেইভাবে সংস্কার প্রস্তাবগুলো যত আর্লি দেওয়া দরকার, আমরা 31 দফা দিয়েছি 2 বছর আগে, এবং এটা প্রাসঙ্গিক, রেলিভেন্ট। সুতরাং আমরা মনে করি এই 25 সাল হবে নির্বাচনের বছর, প্রথমার্ধে নির্বাচন হবে। অসংখ্য ধন্যবাদ জনাব আজিজুল বারী হেলাল এবং সাইদুর রহমান দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা এখানে শেষ করতে হচ্ছে। আবারও দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।